ভারতের পশ্চিমের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে অন্যতম হল দমন এবং দিউ। খাম্বাত উপসাগরকে সামনে রেখে তার দুই দিকে এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলের অবস্থান। থেকে 1961 সাল পর্যন্ত প্রায় 450 বছর এই অঞ্চল পর্তুগিজদের অধীনে ছিল। এই কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বত্র পর্তুগিজ সংস্কৃতির ছাপ স্পষ্ট, তবে সঙ্গে রয়েছে গুজরাটি এবং মারাঠি সংস্কৃতির মিশ্রণ। দিনে দুবার জোয়ারের সময় জল এসে এই 5টি লিঙ্গকে ধুয়ে দিয়ে যায়। দমনের আয়তন 72 বর্গ কিলোমিটার এবং দিউয়ের আয়তন মাত্র 40 বর্গ কিলোমিটার, অর্থাৎ একত্রে 112 বর্গ কিলোমিটার। বর্তমানে গুজরাট ভ্রমণে অনেকেই এই কেন্দ্রশাসিত অঞ্চলকে ভ্রমণ তালিকায় যোগ করে থাকেন। যদিও সোমনাথ থেকে একটি গাড়ি ভাড়া করে দিউয়ের বিভিন্ন জায়গাগুলি আপনি একদিনেই দেখে নিতে পারেন, তবে গুজরাট ভ্রমণের সময় দিউতে অন্তত একটি রাত থাকলে সমুদ্রের তীরের এই ছোট্ট দ্বীপের সৌন্দর্য এবং এখানকার জীবনযাত্রা আপনি আরও অনেক বেশি উপভোগ করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক দিউ ভ্রমণ। আজকে 24শে অক্টোবর 2024 বৃহস্পতিবার। আমরা দুদিন ধরে আহমেদাবাদে ছিলাম, আহমেদাবাদের বিভিন্ন জায়গাগুলো ঘুরলাম, আর এখন বাজে রাত্রি 10টা। আমরা এই আহমেদাবাদ থেকে আজকে যাব দিউ। আহমেদাবাদ থেকে দিউ আমরা যাচ্ছি জিএসআরটিসির বাসে। এই যে এখন 10টা বাজে, 10টার সময় বাস আসার কথা কিন্তু এখনও আসেনি। আমরা এখানকার যে গীতা মন্দির বাস স্ট্যান্ড, সেই গীতা মন্দির বাস স্ট্যান্ডে আমরা এসে দাঁড়িয়েছি বাসের জন্য। এই বাস এখান থেকে ছেড়ে আগামীকাল ভোর 5টায় গিয়ে পৌঁছানোর কথা দিউ। এই হচ্ছে জিএসআরটিসির বাস, স্লিপার এসি ভলভো। এই যে বাসের ভেতরের এই হচ্ছে ব্যবস্থা। দেখি এই হচ্ছে ব্যবস্থা। আমাদের এই দুটো সিট 4 আর 5। তাহলে আমরা এবার রওনা দিই দিউয়ের উদ্দেশ্যে। আপনাদের সাথে আগামীকাল সকালবেলা দিউয়ে নেমে আবার দেখা হবে। আমরা এখন এসে পৌঁছালাম দিউ। ঘড়িতে এখন সময় 9টা 3 মিনিট। ওই 9টা নাগাদ আমরা নেমেছি আর কি দিউতে। যদি বলেন যে এই বাসের অভিজ্ঞতা কি, তাহলে বলবো যে অতি জঘন্য অভিজ্ঞতা। কোনোভাবেই এই জিএসআরটিসির বাসে আপনারা আসবেন না। প্রথম কথা, বাসের ভেতরের অবস্থা তো অত্যন্ত খারাপ, মানে যেমন ধুলো তেমন নোংরা, কোনো রকম মেনটেনেন্স নেই। পর্দা টর্দার অবস্থাও খুব বাজে, বালিশ ব্ল্যাঙ্কেট মানে কিছু নেই বলতে গেলে। আর তাছাড়া ভেতরে আমরা যেখানে ছিলাম লাইট টাইটও ভাঙা, একটি মাত্র চার্জিং পয়েন্ট। মানে আমাদের ওখানে যে নাইট সার্ভিস বাসগুলোতে বা দূরপাল্লার বাসগুলোতে যে ধরনের ফেসিলিটিস থাকে তার বিন্দুমাত্র আমি এখানে পাইনি। আর তাছাড়া যদি বলেন যে অন্যান্য সার্ভিস কীরকম, সেটা এত বাজে মানে বলা যায় না। আমরা কালকে লাগেজ নিজেদের সাথে নিয়ে মানে আমাদের পায়ের কাছে লাগেজটা রেখে আমরা শুয়েছি। ওরা আমাদের বললেন যে লাগেজের দায়িত্ব কারণ না, লাগেজের দায়িত্ব যার যার তার। মানে আমাদের ওখানে যেরকম একটা ট্যাগ দিয়ে দেয় লাগেজ নেওয়ার পরে, ডিপোজিট করার পরে, সেরকম কোনো ব্যাপার নেই। এবং ওই বাসের নিচে যে ডিকিতে লাগেজগুলো রাখা হয়, সেই লাগেজগুলি রাখার পরে ডিকিতে কোনো লক নেই, কোনো কিছু নেই। সে আপনার লাগেজ সে ফেলে দিয়ে আরেকজন তার লাগেজ বের করে নিচ্ছে, এবং লাগেজ আপনার নিজেকে তুলতে হবে, ওইখানে লাগেজ আপনাকে নিজেকে ওই ডিকির ভেতর ঢোকাতে হবে। এই রকম অবস্থা, মানে অত্যন্ত বাজে সার্ভিস। আমি মানে খুব ভুল করেছি যে আমি এই জিএসআরটিসির বাসে বুকিং করেছি। তো যাই হোক, এই রকম অবস্থা। তো এখন আমরা যাই, আমরা দিউতে একটি হোটেল নিয়েছি, হোটেল নেব, গিয়ে ফ্রেশ হব, তারপরে আমরা দিউর বিভিন্ন জায়গাগুলি ঘুরতে বেরোবো।
আমরা যেখানে বাসে এসে নামলাম সেখান থেকে একটি অটো ঠিক করে নিলাম। আমি হোটেল বুকিং অ্যাপ থেকেই হোটেল বুকিং করেছি। এই হোটেলের সামনে চলে আসলাম। নিলে হচ্ছে 70 টাকা। দিউতে এসে আমরা একেবারে সমুদ্রের ধারেই একটি রুম নিয়েছি। বেশ সুন্দর ঘর, এটা প্রিমিয়াম রুম এবং রুমের সাইজও মোটামুটি ভালোই। তার সাথে আদার্স যে ইকুইপমেন্টস রুমের সাথে থাকে সেগুলো সবই রয়েছে। বাথরুমের কন্ডিশনও বেশ ভালো। আর আমি এই যে হোটেলটি বুক করেছি উইথ ব্রেকফাস্ট নিয়েছে 2116 টাকা। আমি একটি হোটেল বুকিং অ্যাপ থেকে এই হোটেলের বুকিং করেছি এবং আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে কিভাবে বুকিং করব, কোথায় বুকিং করব। আমি সবসময় বলি যে আপনারা নির্ভরযোগ্য কোনো হোটেল বুকিং অ্যাপের থেকে বুকিং করুন, কোনো সমস্যা হবে না। এই হোটেলের এমনিতে রেট দেখলাম 4000 5000 এইরকম, কিন্তু আমি ওই বুকিং অ্যাপ থেকে মানে ডিসকাউন্ট সহ ওরা রেট আমাকে দিল 2116 টাকা ফর ওয়ান নাইট। আজকে লাঞ্চ করে নিয়ে আমরা এখন দিউয়ের বিভিন্ন জায়গাগুলি ঘুরতে বেরিয়েছি। এই আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি। আপনার নাম क्या है? সালো। আচ্ছা, এই সালোজির অটোতে আমরা যাচ্ছি। উনি আমাদের বিভিন্ন জায়গাগুলো ঘোরাবেন। দেখা যাক কী কী জায়গা আমরা ঘুরি। উনি নেবেন 700 টাকা। আমরা এসে পৌঁছে গেলাম দিউ ফোর্ট। আমাদের হোটেল থেকে মোটামুটি ওই হাঁটা ডিস্টেন্সে বলা যেতে পারে যে 1/2 কিলোমিটার। দিউ ফোর্টে কোনো প্রবেশ মূল্য নেই। এখানে আপনি এমনি ঢুকতে পারেন। আর সামনে ব্যাটারি চালিত গাড়ি রয়েছে। এই গাড়ির জন্য কি কোনো টাকা আছে? তা বলতে পারবো না, 3-4 মাস ধরে গাড়িটা হয়েছে। এই ব্যাটারি চালিত গাড়িতে করে আপনি ফোর্টের ভেতরে যেতে পারবেন, হেঁটেও যেতে পারেন। এই যে গাড়িগুলি রয়েছে এখানে। ये कितना करके? 50 रुपीज़ पर पर्सन। अच्छा, तो चलिए ले लीजिए। এই গাড়ি আপনাকে লাস্ট পয়েন্টে যে লাইট হাউস রয়েছে সেই পর্যন্ত নিয়ে যাবে, আবার সেখান থেকে আপনাকে পিক আপ করে নিয়ে আসবে। আর এই ফোর্টের প্রবেশের সময় হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তো চলিয়ে। এই গাড়িটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে। অনেকটা রাস্তা ভেতরে, এই রোদের মধ্যে অসম্ভব গরম, এর মধ্যে হাঁটা সত্যিই খুব কষ্টকর হতো না হলে। এসো, এই যে আমরা লাইট হাউসের নিচে চলে এসেছি। এই যে লাইট হাউস, অসাধারণ এখান থেকে দৃশ্য, দুর্দান্ত আরব সাগর লাগছে। আরো উপরে ওঠা যায়। এই দিউ এবং দমন এগুলি সবই আগে পর্তুগিজ অধীনে ছিল। 1539 থেকে 1961 সাল পর্যন্ত প্রায় 450 বছর এই অঞ্চল পর্তুগিজদের অধীনে ছিল। 1961 সালে একটি সামরিক অভিযানের মাধ্যমে ভারত সরকার এই অঞ্চলটি পর্তুগিজদের কাছ থেকে অধিকার করে এবং এই দমন দিউ এই অঞ্চলগুলি কেন্দ্রশাসিত অঞ্চল রূপে অবস্থান করে। আমরা এখন রয়েছি পর্তুগিজদেরই তৈরি এইরকম একটি কেল্লায়। এই কেল্লাটি হলো দিউ ফোর্ট বা দিউ কেল্লা। এই ফোর্টের চারিদিকে পুরো সমুদ্র এবং
প্রচুর কামান রয়েছে, বিভিন্ন কক্ষ রয়েছে, বিভিন্ন অংশ রয়েছে, আর পর্তুগিজ স্থাপত্যের বিভিন্ন নিদর্শন এই ফোর্টের বিভিন্ন অংশে দেখা যায়। এই কেল্লায় 40টা কামান আছে এইরকম, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর প্রত্যেকটা কামানের মুখ এই সমুদ্রের দিক করা, তার মানে শত্রুপক্ষ যখন আক্রমণ করবে তাদের যাতে প্রতিহত করা যায়, তাই জন্য এই কামানগুলো। যতটা মনে হচ্ছিল গরম হবে ততটা গরম নয়, কিন্তু এটা কিন্তু লোহা দিয়ে তৈরি না, এটা অষ্টধাতু দিয়ে তৈরি, এই জন্য এতটা গরম নয়। ও বাবা, এখানে আবার সুন্দর কলকা করা, দেখো। এইখানে নজরদারির জন্য 3টি লাইট হাউস রয়েছে। একটি লাইট হাউস এই লাইট হাউসটি সব থেকে বড় যে লাইট হাউস, আর এছাড়াও আরেকটি লাইট হাউস দেখা যাচ্ছে ওই দূরে এটার থেকে সেটা একটু ছোট। আরেকটি লাইট হাউস রয়েছে ওই যে বিল্ডিংটা তার পেছনে, সেটা আরও ছোট। এই 3টি লাইট হাউসের মাধ্যমে এই চারিপাশে সমুদ্রে ঘেরা এই দুর্গের নজরদারি চলত। এই জায়গাটি ছিল কোর্ট বা ন্যায়ালয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখো ডলারগুলো, অসাধারণ। আর জলটা দেখেছো, পুরো সবুজ, পান্নার সবুজ একেই বলে। আর এই যে বিখ্যাত চিত্র সব অঙ্কন করে দিয়ে গেছে দেওয়ালে দেওয়ালে। এগুলোই খারাপ লাগে যে যেখানে ঘুরতে আসবে সেখানে এসে আমরা এসেছিলুম, আমরা দেখেছিলুম, আমরা ভালোবেসেছিলুম, তার সব নিদর্শন এইরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা। ডিউ ফোর্ট দেখে নিয়ে এখন আমরা এসেছি সেন্ট পলস চার্চ দেখতে। এটিও ডিউয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। এই চার্চটি 1938 সালের 18ই ডিসেম্বর অ্যান্টোনিও ডিমোলিও জেভিয়ার্স তিনি প্রতিষ্ঠা করেন। এই যে বিচটি দেখছেন, এই বিচটির নাম হলো জলন্ধর বিচ। বিকেল অথবা সন্ধ্যের দিকে আসলে খুব সুন্দর লাগবে এইখানে বিচের ধারে বসে গল্প করা, সূর্যাস্ত দেখা, ভীষণ সুন্দর লাগবে। এখন আমরা এসে পৌঁছলাম আইএনএস কুকরি মেমোরিয়ালে। এই জায়গাটি সম্পর্কে আমি ওইখানে গিয়ে আপনাদের বলছি, আগে আপনাদের বলি কিভাবে যাবেন। এখানে এই রাস্তা ধরে আপনি সোজা চলে যেতে পারেন, এইখানে যে পথ দেখছেন এই পথ ধরে সোজা চলে যেতে পারেন, নতুবা এখানে এই ব্যাটারি চালিত গাড়ি রয়েছে, এই ব্যাটারি চালিত গাড়িতেও আপনি যেতে পারেন। তাহলে আপনাকে এই পথটি আর হেঁটে যেতে হবে না। এই যে ওইখানে হচ্ছে মেমোরিয়াল, এই পথটি আর আপনাকে তাহলে হাঁটতে হবে না। কিতনা করকে ভাইয়া? 50 रुपीस है पर पर्सन। हाँ 50 रुपीस पर पर्सन। চলো, যাবে তো? হ্যাঁ, রোদের মধ্যে যাওয়ার থেকে এতে যাওয়াই ভালো। চলো। হেঁটে আসতে হচ্ছে না, এই ব্যাটারি চালিত গাড়ি রয়েছে। যদিও 50 টাকা পার হেড লাগে, কিন্তু স্থানীয় মানুষদেরও একটু রোজগারেরও এটা একটা পথ হয়েছে। অবশ্যই আমাদেরও কষ্ট লাঘব। হ্যাঁ, এত রোদ না, মানে
সত্যি কথা বলতে হাঁটা সত্যিই কষ্ট। এখান থেকে ভিউ অসাধারণ, দেখুন। ভারতীয় নৌবাহিনীর বীরত্ব এবং দেশপ্রেমের একটি অপূর্ব নিদর্শন পাওয়া যায় এই ডিউতে এসে। এখানে এই যে একটি যুদ্ধজাহাজের রেপ্লিকা রাখা রয়েছে, এটি হচ্ছে আইএনএস কুকরি। এই আইএনএস কুকরি এবং আইএনএস কৃপান নামে দুটি যুদ্ধজাহাজ, সেটি 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় গুজরাটের কচ্ছ উপকূল থেকে রওনা দিয়েছিল। আর সেই সময় পাকিস্তানের যুদ্ধজাহাজ হাঙ্গর এই দুটি জাহাজের উপরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই আইএনএস কুকরি ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর এই ক্ষেপণাস্ত্র আক্রমণের ফলে এই জাহাজটির অয়েল ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয় ও তাতে আগুন লাগে, এবং এই এত বড় জাহাজটি মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে সম্পূর্ণভাবে ডুবে যায়। সেই সময় এই জাহাজের ক্যাপ্টেন মহেন্দ্রনাথ মুল্লা, তিনি তার সহযোদ্ধা এবং নাবিকদের বাঁচানোর উদ্দেশ্যে তাদের লাইফ জ্যাকেট দিয়ে, লাইফ বোট দিয়ে তাদের বাঁচানোর জন্য চেষ্টা করেছিলেন। যদিও তিনি অনেককেই বাঁচাতে সক্ষম হয়েছিলেন, কিন্তু তার সত্ত্বেও এত কম সময়ের মধ্যে এই জাহাজটা ডুবে গিয়েছিল। তাই সেই সময়ের মধ্যে 194 জন নাবিক সহ মহেন্দ্রনাথ মুল্লা শহীদ হন। মানে এনারা ভারতীয় নৌবাহিনীকে তাদের যে বীরত্ব, তাদের যে দেশপ্রেম, সেগুলির নিদর্শন উনি রেখে গেছেন। ক্যাপ্টেন মহেন্দ্রনাথ মুল্লার নাম, যার জন্য ভারতীয় নৌবাহিনী আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, এবং আইএনএস কুকরির একটি রেপ্লিকা এখানে তৈরি করে রাখা রয়েছে। আর 194 জন যে শহীদ হয়েছিলেন, সেই শহীদদের নাম এইখানে এই গ্লাস কভার্ড যে জায়গাটি, তার উপরে খোদাই করে রাখা রয়েছে। আর এই পাহাড়ের বিভিন্ন জায়গায় এই শহীদদের নামে স্মৃতিসৌধ করা রয়েছে। এই যে এইখানে আইএনএস কুকরি মেমোরিয়াল দেখে নিয়ে এখন আমরা এলাম গঙ্গেশ্বর মহাদেব টেম্পলে। এই গঙ্গেশ্বর মহাদেব মন্দিরে দিনে 2 বার সমুদ্রের জল এসে এইখানে মহাদেবের যে লিঙ্গ রয়েছে তাকে ধুইয়ে দিয়ে যায়। এখানে প্রধানত 5টি লিঙ্গ আছে। মনে করা হয় যে পাণ্ডবেরা যখন কুরুক্ষেত্রের যুদ্ধের পর তাদের মধ্যে যে আত্মীয় নিধনের পাপ, সেই পাপের যখন উদয় হয়েছিল, তখন তারা এই পাপ স্খলনের জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের পূজা করতে থাকে শিবের, এবং তারাই নাকি এখানে এসে এই 5টি লিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। অন্যান্য সময় এই লিঙ্গগুলি জেগেই থাকে, সেই সময় পূজাপাঠ সব কিছুই হয়, কিন্তু জোয়ারের সময়ের দৃশ্যটি বড় মনোরম। সেই সময় সমুদ্রের জল এসে এই 5টি লিঙ্গের উপর দিয়ে সেই লিঙ্গগুলিকে পুরো ধুইয়ে চলে যায়। নিজে স্নান নিজেই সেরে দিচ্ছেন, তাও দরকার হচ্ছে না। এই যে জায়গাগুলি আমরা সব ঘুরলাম, এছাড়াও আরও ছোটোখাটো 2-1টি জায়গা রয়েছে। তো এই জায়গাগুলি ঘুরতে আমাদের মোটামুটি সময় লাগলেও এই 2.5 থেকে 3 ঘন্টার মতন। এই জায়গাগুলি ঘুরে নিয়ে সব শেষে আসবেন নাগোয়া বিচে। এই নাগোয়া বিচ হচ্ছে দিউর সবথেকে সুন্দর বিচ, সবাই এখানে আসেন। এইখানে এসে এখান থেকে সানসেট দেখবেন, বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলো করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। এই নারকেল কাটছে না মাংস কাটছে, কাঠের উপর রেখে নারকেল কাটছে। এতক্ষণ ধরে ঘুরলাম, গরমে আর পাচ্ছি না, আগে একটুখানি নারকেলের জল খাই, কিন্তু এরা বলছে সব ডাবের জল, নারকেলেরই জল, এগুলো সব নারকেল। দেখুন কাটতে গিয়ে জীবন বেরিয়ে যাচ্ছে, ডাব আর নেই, ওই যে নারকেল হয়ে গেছে, ঠক ঠক করে আওয়াজ হচ্ছে।
আছে কিছু দেখো। हाँ और ये दे दीजिए, ये 50। আচ্ছা জল নারকেলের জল তো মিষ্টি হয়, ভেতরে যদি শ্বাস হয়ে যায় সেই জল মিষ্টি হয়, আর যদি ডাবের জল হয় সেই জল নোনতা হবে। আমাদের বাড়িতে 3খানা নারকেল গাছ ছিল, সুতরাং আমি যথেষ্ট অভিজ্ঞ, দেখেই বুঝতে পারি নারকেলে কোনটা জল হবে হবে না। কিন্তু উনি বলছেন যে ওনার প্রত্যেকটা নারকেলেরই এই অবস্থা, মানে প্রত্যেকটা ডাবেরই এই অবস্থা। হ্যাঁ ডাবেরই সব নারকেল হয়ে গেছে। এই যে ডাবা নারকেল খেতে অসম্ভব ভালো লাগে, আর এই নারকেলের চিংড়ি মাছ ভাপানো আমার মা যা করে না, ও মনে পড়ে গেল, দুর্দান্ত খেতে হয় সেটা। কেমন লাগছে? বিচটা এমনিতে খুব সুন্দর, মানে খুব ফ্ল্যাট, এই জন্য অনেকেই স্নান টান করছে, আর প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিস আছে। ভাবছি যে করবো নাকি, কিন্তু আমরা যে পোশাক পরে এসেছি ওটা এই জলের মধ্যে যাওয়ার উপযুক্ত নয়, পুরো চান করে যাচ্ছে লোকজন, দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ये जो तुम्हारा जो ये रेट क्या है, ये जो है ये कितने सारे लोग लेते हैं? या 8 लोग। हाँ 8 लोग 8 लोग पर पर्सन कितना? 300। 300। अरे वो जो स्की है, स्की वो कितना करके है? इसका 500 है। 500। নাগোয়া বিচ দেখে নিয়ে এখন আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি। বিভিন্ন জায়গা ঘুরে এসে বেশ খিদে পেয়ে গেছে, আমরা খাওয়ার জায়গাতে বসে গেছি। আসলে আজকে আমরা একটু তাড়াতাড়ি খাচ্ছি, কেননা এরপরে আমরা এখানে একটা সি ক্রুজ হয়, আমরা সেই ক্রুজে যাব এবং 1.5 ঘন্টার সমুদ্রের মধ্যে আমরা জাহাজে করে ঘুরে বেড়াবো। দারুণ এক্সাইটমেন্ট তার জন্য। আর আমরা দুপুরবেলাতেও এখানেই খেয়েছি, এই হোটেলেরই যে রেস্টুরেন্ট সেখানে খেয়েছি, এবং দারুণ সুন্দর খাবার। আর রাত্রিবেলাতেও আমরা এখানে এই খাবার নিয়েছি, এগ চিকেন চাউ, আর তার সাথে হাফ তন্দুর নিয়েছি, চিকেন তন্দুর। তো বেশ ভালো খাবার দাবার, এটা খেয়ে নিই, তারপরে আবার দৌড়াবো ক্রুজের জন্য। আর দিউ সম্পর্কে আরেকটা ইনফরমেশন আপনাদের দিতে ভুলে গিয়েছি, আপনারা যখনই দিউতে আসবেন আপনারা চেষ্টা করবেন যে উইকডেজে আসতে, কেননা উইকেন্ডে কিন্তু এখানে সব কিছুর দাম বেড়ে যায়, গাড়ির দাম বেড়ে যায়, হোটেলের দাম বেড়ে যায়। এই যে আমি যে হোটেলটিতে আছি 2100 টাকা করে ইনক্লুডিং ব্রেকফাস্ট, সেই হোটেলটাই কিন্তু আপনি যখন উইকেন্ডে আসবেন এই হোটেলটাই হয়তো আপনার কাছ থেকে 3500 বা 4000 টাকা নেবে, কেননা উইকেন্ডে এখানে ভীষণ রাশ হয়। আপনার সোমনাথের থেকে বা এদিকে আমেদাবাদ থেকে, বেড়াবলের থেকে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসেন উইকেন্ডে। আজকে সন্ধ্যাবেলায় দিউতে আমরা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি। এখানে যে ছোট ছোট বেগুলি রয়েছে মানে সমুদ্রের মধ্যে, সেইখানে একটা ক্রুজ হয়, সেটা হচ্ছে সময় 8:30 থেকে 10টা পর্যন্ত। তো আমরা এখন সেই দিকে যাচ্ছি, দেখি কীরকম হয়। বললো যে এই সমুদ্রের মধ্যে ঘোরায়, তারপরে কিছু এন্টারটেনমেন্ট হয়, ছোটোখাটো স্ন্যাক্স দেয়, পার হেড নেয় হচ্ছে 550 টাকা করে। তো আমরা এখন যাচ্ছি, দেখি কীরকম লাগে। এখানে ইউপিআইতে পেমেন্ট করলাম, আমাদের দুজনের জন্য 1100 টাকা, আর বাচ্চাদের জন্য মানে 12 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য হচ্ছে 350 টাকা। আপার ডেক লোয়ার ডেক একই রেট, আর ওপেন সিতে ওরা 1.5 ঘন্টা আপনাকে ঘোরাবে রাত্রিবেলায়। এই যে টিকিট কাটলাম, আপনার অথরাইজেশন। একটা অন্যরকম অনুভূতি হতে চলেছে, জীবনেও এইসব করি নাই। এইটা হচ্ছে আপার ডেক, আপার ডেকে বসার ব্যবস্থা
খুব সুন্দর ব্যবস্থা। এইখানে বসে বিভিন্ন রকম প্রোগ্রাম দেখতে দেখতে আপনি এই সমুদ্রের শোভা দেখবেন রাত্রিবেলায়। দারুণ সুন্দর লাগে, ছোট ছোট জাহাজগুলি এখান দিয়ে যাচ্ছে, সেগুলো দেখতে দেখতে এনজয় করবেন 1.5 ঘন্টা। এই যে দূরে ওখানে দেখা যাচ্ছে একটা বড় জাহাজ দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে লোয়ার ডেক, এটা কিন্তু এসি। আপার ডেকটা এসি নয়, এটা এসি, কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো। আর এইখানে সব লাইফ জ্যাকেট রাখা রয়েছে সিকিউরিটির জন্য। দেড় ঘন্টা আজকে দারুণ সুন্দর কাটলো। আর এত আওয়াজ, এত গান হচ্ছিল, মানে কোনো কথা নিজেদের মধ্যেই শুনতে পাচ্ছিলাম না। আর আপনারাও কিন্তু দিউতে আসলে এই ক্রুজটা করতে পারেন, দারুণ আনন্দ পাবেন। আর আমাদের আজকের এই দিউ ভ্রমণের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।